আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, তোমরা জানতে চাচ্ছিলে যে তোমাদের ফিজিক্স ভাইবাটা কিভাবে ধরে। আর ফিজিক্সে তোমাদের এক এক দিন এক এক রকম তোমার বলছে। ফিজিক্সে তোমাদের বলছে যে এই যে এক এক গ্রুপে একটা এক্সপেরিমেন্ট, তাই তো? এখন তোমাদের হতে পারে, হ্যাঁ। ধরো প্রত্যেকটা গ্রুপটা স্যার ডাক দিবে। স্যার ডাক দেওয়ার পরে সবার ল্যাব রিপোর্টটা আগে জমা নিবে। ল্যাব রিপোর্টে মাস্ট একটা জিনিস মনে রাখবা। তোমার কি করছো, ধরো আজকে এক্সপেরিমেন্ট করছো, এক্সপেরিমেন্ট করার আগের দিন তো তোমার প্রসিডিউর পর্যন্ত টেবিল পর্যন্ত লিখে নিয়ে যাওয়া লাগে, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ, প্রসিডিউর পর্যন্ত টেবিল পর্যন্ত লিখে নিয়ে যাওয়া লাগে। তারপর এক্সপেরিমেন্ট করলা, টেবিলে ডাটা বসালা, স্যার সিগনেচার দিলে এবং পরের দিন তোমাদের বলবে এই যে প্রিকশন বা ডিসকাশন লিখে নিয়ে যেতে। এখন প্রসিডিউরে লেখার একটা নিয়ম আছে, অলওয়েজ পাস্ট প্যাসিভ ফর্মে লিখবা। ঠিক আছে, প্যাসিভ ফর্মে এবং পাস্ট ফর্মে। আর ডিসকাশনও সেম, মানে আমরা এই কাজটা দেখেছিলাম, করেছিলাম, এরকম ফর্মে থাকবে, কারণ এগুলো নিয়ে স্যাররা ঝামেলা করে মাঝে মধ্যে। এরপরে তোমার পরে কি, যখন সবাই একসাথে জমা দেয়, তখন তোমাদের গ্রুপ ওয়াইজ এক এক গ্রুপ করে ডাক দিবে আর কি। ওই গ্রুপ করে ডাক দেওয়ার পরে তোমার ধরো ধরলো এক্সপেরিমেন্টের নামটা কি, তুমি এক্সপেরিমেন্টে কি কি জিনিস ইউজ করছো, বা ধর পোলারিমিটারের সংজ্ঞাটা কি। ঠিক আছে, এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন হতে পারে। যদি আমি বলি নিউটন রিং, হয়তো বা কেউ করতো নাকি আমি জানি না। নিউটন রিং থেকে কেমন প্রশ্ন হতে পারে, নিউটন রিং কি জিনিসটা কি, নিউটন রিং কিভাবে কাজ করে, এর মেকানিজমটা তুমি বর্ণনা করো। এই যে তোমার ভাইবারটা ইংলিশে হবে, ইট ডাজেন্ট ম্যাটার, তোমার ভাইবা স্যার বাংলায় প্রশ্ন করবে, তুমি স্যারের যেভাবে হোক বুঝাইতে পারলে হলো। অনেকে মনে করতে পারো যে ভাই ইংলিশে প্রশ্ন করতে পারে, কিভাবে উত্তর দেবো। না, ভাইবাতে ফিজিক্সে ডেইলি যে ভাইবাটা হবে ওরকম ইংলিশে প্রশ্ন করবে না, তোমার বাংলায় করবে বা ইংলিশেই করবে। তুমি স্যারের বাংলা ইংলিশ যেটা দিয়ে তুমি বুঝাইতে পারলেই হলো। ঠিক আছে, বুঝতে জি পারছো ভাইয়া। বিষয়টা? আচ্ছা, ফিজিক্স ভাইবা গেল, আর কোনো সমস্যা? না ভাইয়া, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা আসলে শুরু করি আজকে। আজ আমাদের টপিকটা হচ্ছে ম্যাট্রিক্স। আমি বলছিলাম ফার্স্টে ম্যাট্রিক্স দিয়ে শুরু করব, তারপরে তোমাদের একটু ব্রেক দেবো, 5 থেকে 7 মিনিটের ব্রেক দেওয়ার পরে আমি হচ্ছে যে ওইদিকে ফিজিক্সটাও ধরবো। ঠিক আছে, কারণ তোমার যেহেতু সিটিও সামনে চলে আসে, নেক্সট উইক থেকে কি কোনো সিটি দিছে তোমাদের? ভাইয়া ফিজিক্স হচ্ছে ফল বিনা স্যার বলছেন যে ইন্টারফারেন্স চ্যাপ্টারটা শেষ করে সিটি নেব। আচ্ছা, ওনার বলি, উনি হচ্ছে সিটিতে কি নেবে, উনি হচ্ছে যে বিসি দাস মুখার্জি বা এগুলো না, এটা হচ্ছে যে সরি, এটা হচ্ছে ম্যাথের জিনিস। ওনার একটা বই আছে, হচ্ছে গিয়াসউদ্দিনের ফার্স্ট পার্ট আর কি। ওই বই থেকে ম্যাথ প্র্যাকটিস গুলো করে যাওয়া। উনি হচ্ছে মনে করো 4টা বা 5টা ছোট ছোট ম্যাথ প্রবলেম দিবে। ওই ম্যাথ গুলো পারলে মার্ক আর কি, ওরকম আহামরি বেশি কঠিন কিছু দেবে না। বাট উনি আছে খাতা দেখে সিটিতে, অনেক স্যার আছে খাতা দেখে না, বাট উনি আছে খাতা দেখে এবং তোমাদের মার্কও দিয়ে দেবে। পারলে 5, না পারলে 0, এরকম উনি মার্কিং করে আর কি। ঠিক আছে, পরাধমিনা স্যার এরকম বাইনারি মার্কিং করে, পারলে সব, না পারলে 0। তো ওটা পড়া লাগবে আর কি, ইন্টারফারেন্স ওরকম যেগুলো প্রমাণ আছে, প্রমাণগুলো তোমার আসবে টার্ম ফাইনালে। আর হচ্ছে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো ফিজিক্সের, সেগুলো এখন সিটিতে দিয়ে দেয়। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স তোমাদের কি কি পড়িয়েছে, স্যার ক্লাস নিচ্ছে না? জি ভাইয়া নিছে। আচ্ছা, ম্যাট্রিক্স তোমাদের কোথা থেকে শুরু করছে জানো কিছু? সেই ম্যাট্রিক্স কোথা থেকে শুরু করছে তোমাদের? হ্যাঁ, প্রথমে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন গুলা সলভ করা বিভিন্ন প্রসেস দেখাইছে, অগমেন্টেড ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে আরো কি কি জানি প্রসেস আছে এইগুলা। আচ্ছা, তোমার ম্যাথ ম্যাথ প্রবলেম সলভের জন্য বা এটার জন্য আমি আমি সিরিয়ালে এগোচ্ছি। তোমার মেইনলি ফার্স্ট দরকার আছে র্যাঙ্ক নির্ণয় করা ম্যাট্রিক্সে, সেটা আমি তোমার বলি। মানে তুমি শুনতে পারছো আমার কথা? মানে হতে পার নেটের প্রবলেম থাকতে পারে, আসো। আমার ফার্স্টে দরকার ম্যাট্রিক্সের যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য, র্যাঙ্ক নির্ণয় করা। র্যাঙ্ক নির্ণয়ের জন্য আমার আগে জানা দরকার মাইনর জিনিসটা কি। এখানে মাইনর আমি একটা বড় একটা সংজ্ঞা লিখছি, হয়তোবা তোমার যদি পরীক্ষায় আসে সংজ্ঞাটা তুমি লিখতে পারো। না আসার সম্ভাবনা বেশি, এগুলো ডেফিনেশন অত সহজে অত আসে না। এখন তোমার মাইনর কি বলতে দেখো,
মাইনর জিনিসটা হচ্ছে এখানে লিখছে লেট এ বি এনি ম্যাট্রিক্স স্কোয়ার অর rectangular. From this matrix, delete all columns and row, leaving a certain p columns and row. If p greater than 1, then the elements which have left constitute a square matrix of order p. That determinant of this matrix is called minor. Minor জিনিসটা কি তোমরা জানো এটা? ধরো এ আমার একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9। জিনিসটা বলছে কি, ধরো আমার এখানে 4টা আমি নিতেছি। 4 নিলে কি হবে, এইগুলো সব আমার ক্যান্সেল করা লাগবে। এখান থেকে আমি যে স্কোয়ার ম্যাট্রিক্সটা পাবো 2 3 8 9, এটার ডিটারমিনেন্ট যেটা হবে আমার, সেটাই হচ্ছে আমার একটা মাইনর আর কি। কার, এই যে ফোর ভুক্তিটার মাইনর, 4 এলিমেন্টের মাইনরটা হচ্ছে আমার সেটা। এই জিনিসটা তোমার মাইনর বলে। মাইনরের ডেফিনেশনটা সুন্দর করে লিখে দিয়েছে, এটা তুমি চাইলে লিখতে পারো। এখন আসলে র্যাঙ্ক কি? র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে তোমার একটা র্যাঙ্ক কখন হবে। র্যাঙ্ক হবে কখন, দেখো, দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান মাইনর অফ এ অফ অর্ডার আর হুইচ ডাজ নট ভ্যানিশ। ঠিক আছে, মানে কি, ধরো তোমার এখানে মাইনরটা কি হতে পারে, জাস্ট ওয়ানও কিন্তু আমার একটা মাইনর। এখানে ওয়ানও একটা মাইনর, ফোরও একটা মাইনর, এগুলো আলাদা আলাদা মাইনর। এখন বলছে অ্যাটলিস্ট ওয়ান মাইনর অফ এ অফ অর্ডার আর, আর অর্ডারের হুইচ ডাজ নট ভ্যানিশ। দ্যাট মিনস তোমার এটা বলে নন জিরো একটা ম্যাট্রিক্সের যতগুলো নন জিরো এলিমেন্ট থাকবে আর কি, সেটাই তোমার র্যাঙ্ক। জিনিসটা কি সেটা আমি তোমার বলি, দেখো। ধরো এই একটা ম্যাট্রিক্স আমার, ধরো ঠিক আছে, ধরো আমার এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এর মধ্যে যে ফার্স্ট রোটা আছে, এটা আমার কি, এটা আমার ফুল নন জিরো রো। সেকেন্ডটাও তো আমার ফুল নন জিরো রো। থার্ডটা কি দেখো, থার্ডে মাঝখানে একটা জিরো আছে, বাট আমার তো এখানে দুই সাইডে তো দুইটা নন জিরো নাম্বার আছে। দ্যাট মিনস আমার এটাও নন জিরো রো। বাট ফোর্থে দেখো সবগুলো আমার জিরো জিরো আছে, এটা আমার জিরো রো। ঠিক আছে, এখানে র্যাঙ্ক বলতে কি বোঝায়, আমার র্যাঙ্কটা হবে যে যতগুলো নন জিরো রো আছে সেটার সংখ্যা। এখানে নন জিরো রো কয়টা আছে, 3টা আছে। সুতরাং আমি বলবো এখানে আমার র্যাঙ্ক হচ্ছে 3। বুঝাইতে পারছি তোমাদের? জি ভাইয়া। আচ্ছা, দ্যাট মিনস আমার কি বলছে, র্যাঙ্ক কি হবে, একটা ম্যাট্রিক্সে যতগুলো নন জিরো রো থাকবে সেটাই আমার ম্যাট্রিক্সটার র্যাঙ্ক। ঠিক আছে, এখন আমি বইয়ের কথায় আসি। বইয়ের কথায় বইতে যেভাবে লেখা রয়েছে জিনিসটা, সেটা আমি তোমার বলি, দেখো। বলছে দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান মাইনর অফ এ অফ অর্ডার আর হুইচ ডাজ নট ভ্যানিশ। কি বলছে, ধরো আমার আর অর্ডারের, ধরো 3 × 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে, যেটার এটুকু আমার মাইনর। ঠিক আছে, এই মাইনর ডিটারমিনেন্ট বের করলে যেটা আসবে, সেটা যদি জিরো না হয়, সেটাই আমার, সেই আরটায় সেই অর্ডারটাই আমার র্যাঙ্ক। জিনিসটা বইতে একটু ডিফিকাল্ট বলা রয়েছে, আমি তোমার একদম সহজ ভাষায় বুঝাই দিচ্ছি। এখন সেকেন্ড পয়েন্টটা কি বলে, এভরি মাইনর অফ এ অফ অর্ডার হায়ার দেন আর ভ্যানিশ। ধরো এখানে তোমার র্যাঙ্ক 3, র্যাঙ্ক 3, দ্যাট মিনস 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স এর বেশি যদি আমার অর্ডার হয়, সবগুলো জিরো হয়ে যাবে। ভ্যানিশ মানে সবগুলো ডিটারমিনেন্ট জিরো হয়ে যাবে। 3 × 3 অর্ডারের বেশি কত আছে, 4 × 4 অর্ডার। দ্যাট মিনস দেখো এই জিরো গুলো যদি আমি কাউন্ট করি, এর মধ্যে আমার ডিটারমিনেন্ট কত হবে, জিরো হয়ে যাবে না, তাই তো? আরেকবার বলে দেখো, বলছি যে এভরি মাইনর অফ এ অফ অর্ডার হায়ার দেন আর, আমার এখানে আর হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 3। 3 × 3 ম্যাট্রিক্স, সেটা 3 × 3 ম্যাট্রিক্স করলে আমার একটা এক্সাক্ট মান আসবে। বাট 3-র বেশি যদি আমি কোনো র্যাঙ্কটা নিই, ধরো এটা, তখন জিরো রো নেওয়া লাগবে। কত, 4 × 4 ম্যাট্রিক্স। জিরো রো যখন নিব, তখন আমার এটা ডিটারমিনেন্ট কত আসবে, টোটাল ডিটারমিনেন্ট জিরো চলে আসবে না সেখানে? জি ভাইয়া। বুঝতে পারছো? সুতরাং তার হায়ার দেন আর, আর এর থেকে, র্যাঙ্কের থেকে বেশি যদি অর্ডার নিই, তাহলে আমার ডিটারমিনেন্ট জিরো চলে আসবে। ঠিক আছে। জি ভাইয়া।
আচ্ছা দেখো এখন এটার প্রপার্টিস আছে কিছু। র্যাঙ্ক অফ জিরো ম্যাট্রিক্স ইজ জিরো। কি, যখন সবগুলো জিরো থাকবে তার র্যাঙ্কও জিরো হবে, কারণ আমার একাউন্টে সবগুলোই জিরো রো, তাই না? এখন দেখো র্যাঙ্ক অফ ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স তো কোনগুলা, কর্ণ বরাবর একটা ওয়ান ওয়ান করে থাকবে। এখানে তো তোমার দেখো কর্ণ বরাবর যতগুলোই থাকুক প্রত্যেকটাতেই তো আমার নন জিরো রো, তাই না? ইউনিট ম্যাট্রিক্স যেটা নন জিরো রো না? জি ভাইয়া। সুতরাং নন জিরো রো হলে যতগুলো অর্ডার থাকবে সেটাই আমার র্যাঙ্ক। ঠিক আছে, এখন দেখো র্যাঙ্ক অফ এ নন জিরো ম্যাট্রিক্স এ অফ অর্ডার এন, নন জিরো নন সরি র্যাঙ্ক অফ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দ্যাট মিনস যেটা ডিটারমিনেন্ট জিরো না। আমি এটা ভ্যানিশ করে দিই। সাপোজ এটা আমার নাই, দেখো এই জিনিসটা আমার নাই, দ্যাট মিনস এখানে কত নন সিঙ্গুলার ম্যাট্রিক্স না, এটা এই তিনটা মিলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যেটা ডিটারমিনেন্ট জিরো না। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, যার ডিটারমিনেন্ট জিরো না সেটার র্যাঙ্ক কত হবে? যদি অর্ডার এন হয় সেটার র্যাঙ্ক এন, ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো। র্যাঙ্ক বাই ম্যাট্রিক্স এ ইজ ডিনোটেড বাই সিম্বল, এই সিম্বল দিয়ে প্রকাশ করা হয় একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক। বুঝতে পারছো এখন র্যাঙ্কটা কি? জি ভাইয়া বুঝতে পারছি, তবে ভাইয়া এই সিম্বলটার নামটা কি? তুমি এটা সিগমা বলতে পারো বা যেটা ইচ্ছে আর কি। ঠিক আছে, জি ভাইয়া। এখন আসো দেখি আমরা র্যাঙ্কটা কিভাবে বের করে। র্যাঙ্ক বের করার জন্য ফার্স্ট তিন চারটা প্রসেস আছে। একটা জেনারেল প্রসেস, আচ্ছা লিখি তোমারে। হাউ টু ফাইন্ড র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। আমার চারটা প্রসেস আছে। একটা জেনারেল ফর্ম, জেনারেল ফর্মটা মেনলি হয় তোমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম, ওটাও লিখে দিই। জেনারেল ফর্ম সেটা, সেটা হয় মেনলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এরপর আছে আমার এসিলন ফর্ম, ECHELON, এসিলন, এসিলন ফর্ম। 3 নম্বরটা হয় আমার ক্যানোনিকাল ফর্ম, ক্যানোনিকাল ফর্ম। এগুলোর নাম শুনছো হাসিব? জি ভাই, এগুলোই দেখাইছিল আমাদের ক্লাসে। ক্লাসে সব সব দেখিয়েছে? ভাইয়া আপার ট্রায়াঙ্গুলারটা মেবি দেখায় নাই, তবে বাকি তিনটা দেখাইছে। আচ্ছা আমি তাহলে, বুঝছো ক্লাসের এইগুলা? ভাইয়া অনেকটা মাথা উপর দিয়ে গেছে। আচ্ছা আমি তোমাদের সুন্দর মতো মাথা ঠান্ডা করে পড়তে থাকো, দেখবা বুঝে যাবা। ঠিক আছে, আমি আজ তোমাদের শুধু র্যাঙ্কটাই দেখাবো। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম এই জিনিসটা কি? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি জানো এটা? ভাইয়া হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের এন্ট্রি গুলো হচ্ছে জিরো হবে। হ্যাঁ, সুতরাং সেটা তো তোমরা জানোই জিনিসটা কি। এখন আসলে দেখি এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করি। ধরো আমার একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স।
ঠিক আছে, জি ভাই। এই ম্যাট্রিক্সটা আছে। এখন আমার কোনগুলো জিরো করা লাগবে বলো তো? আপার ট্রায়াঙ্গুলার ফর্মে এই তিনটা জিরো করা লাগবে, তাই না? জি ভাইয়া। এই তিনটা জিরো করবো কেমনে? এটা দেখো, এই রোর সাথে 2 গুণ করে এটা থেকে যদি আমি বিয়োগ দিই তাহলে হবে না? এটা জিরো হয়ে যাবে, বাদ বাকি কি আছে সেটা পরের বিষয়। এই রোর সাথে যদি 2 গুণ করে এটা থেকে যদি বিয়োগ দিই তাহলে তো আমার হয়ে যাওয়া উচিত নাকি? জি ভাইয়া। আচ্ছা, দেখো সেটা কিভাবে লেখে দেখো। সেটা লেখে আমার R21 - 2, জিনিসটা এইভাবে লেখে। ভার্সিটি টু উঠছে এখন, খুব শর্টকাটে এগুলো লেখা লাগে, কারণ একটা ম্যাট্রিক্স তোমার র্যাঙ্ক নির্ণয় করার জন্য এর মধ্যে 15 থেকে 20 বারও তোমার ক্যালকুলেশন করতে হতে পারে। সুতরাং যত শর্টে পারো, এটা মানে কি বলে তোমার R21 - 2, দ্যাট মিনস এটা কি বোঝায়? R2 - 2 R1। ঠিক আছে, জি ভাইয়া। বুঝতে পারছো? এখন দেখি আমার এটা কি আসে। আমার প্রথম রোটা থেকে যাবে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে প্রথম রো নিয়ে আমার কোনো ঝামেলা নেই। সেকেন্ড রোটা কি হবে দেখো, R2 - 2 R1, ফার্স্টেরটা হবে 0। এগুলো তোমার ক্যালকুলেশনটা মনে মনে করা লাগবে, কত হয় -1 -3 × 2, তাই তো? জি ভাইয়া। কত, -7 হবে। এবার -4 -5 × 2, সরি -4 না, এটা 4, 4 -5 × 2 কত হবে এটা? মাইনাস। -6, -6 হয়ে গেল। ঠিক আছে, দেখো এখন এটা মুছে দিলাম। এখন তুমি কি করবা? আবার 3 নম্বরটাও তো করা লাগবে, এই রোটাও, এই দুটাও তোমার করা লাগবে। এখন এটা -2 আছে, আমি যদি R31 যদি 2 করি, দ্যাট মিনস এটা কি বোঝায়? R31 - 2, তোমার সুবিধার্থে মাঝখানে প্লাস মাইনাস R3, এটা আমার প্লাস করা লাগবে, +2 R1। দেখো, এই যে প্লাস মাইনাস দিতেছি, এই প্লাস মাইনাস তোমার সুবিধার্থে। তুমি যখন এই জিনিসটা লিখবা, তোমার ম্যাডাম বা স্যার যিনি আছে তিনি বুঝে নেবে তুমি এটার সাথে প্লাস করছো নাকি মাইনাস করছো, সেটা এই র্যাঙ্ক গুলো দেখে, অ্যান্সার গুলো দেখে তিনি বুঝে নেবে, তোমার বোঝানোর দরকার নাই, এভাবে করে দেখানোর দরকার নাই, তুমি শুধু এইভাবে লিখবা। ঠিক আছে, জি ভাইয়া। দ্যাট মিনস আমার এখানে কত করা লাগবে? প্লাস করা লাগবে, প্লাস করলে কত আসে এটা? 0, তাই না? 3 × 6, 8 × 6 = 14, 5 × 10, আর 2 = 12। আমার দুইটা চলে আসছে না এবার? জি ভাইয়া। এখন আমার কয়টা বাকি আর? আর একটা। এই জিনিসটা, এটা করা বাকি। এটা আমি কিভাবে করতে পারি দেখো তো। সেকেন্ডটার সাথে 2 গুণ করে থার্ডটার সাথে যদি যোগ করি তাহলে তো আমার হয়ে যাবে নাকি? জি ভাইয়া। সুতরাং এরপরে আমি কি করব? দেখো, এই লেখাগুলা এই লেখাগুলা এই সাইডে লিখবা, ডান সাইডে। ঠিক আছে, এটারও লেখার আলাদা একটা নিয়ম আছে, ডান সাইডে লিখতে হয়। ঠিক আছে, এর পরের ম্যাট্রিক্সটা আমার কি আছে? আমার প্রথম দুইটা রোতে তো কোনো সমস্যা নেই, 1 3 5 0 -7 -6। থার্ড রোতে সমস্যা, থার্ড রোতে কি করব? R3 2 2, ঠিক আছে। বুঝতে পারছো R3 2 2 কেন করলাম?
দেখো। 14 কে জিরো বানাইতে হবে, হ্যাঁ, শব্দগুলো 14 কে যদি জিরো পাই। বানাতে হবে, দ্যাট মিনস ফার্স্টেরটা কত, R3। এটা অর্থ কি, এটা অর্থ লিখে দিই তোমার, R3 2 2, আমার যোগ করবো R3 + 2 R2, ঠিক আছে। সুতরাং এখানে আমার কত আসে, ফার্স্টেরটা তো জিরো আসে, এটাও জিরো আসে, দেখো এটাও আমার জিরো চলে আসছে, দেখছো। জি ভাইয়া। আমার এখানে আপার ট্রায়াঙ্গুলার মেথড হয়েছে। জি ভাইয়া, হয়ে গেছে আবার ট্রায়াঙ্গুলার। আমার তো এই দুটোই জানার দরকার, 3 নম্বরটা কি হলো সেটা না জানলে তো হবে, তাই না। আপার ট্রায়াঙ্গুলার হয়েছে। এখন দেখো এখানে নন জিরো রো কয়টা, ভাইয়া দুইটা। দুটা, দ্যাট মিনস আমার এখানে র্যাঙ্ক হচ্ছে 2। বুঝাইতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। এরপরে দেখো আরেকটা দেখাবো এটা। হ্যাঁ, র্যাঙ্কের সাথে আরেকটা জিনিস মনে রাখবা, নালিটি, সেটা একসাথে দেখাই দিই। নালিটি ইকুয়ালস টু অর্ডার অফ এ ম্যাট্রিক্স মাইনাস র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। অর্ডার মানে কি, আরেকটা কথা, নালিটি অলওয়েজ তোমার স্কোয়ার ম্যাট্রিক্স এর জন্য বের হবে। স্কোয়ার ম্যাট্রিক্স এ ধরো 3 × 3 বা 4 × 4, তখন তোমার অর্ডার লেখা লাগবে 3 বা 4। এখানে কত হবে বলো তো, নালিটি কত এখানে, আচ্ছা বলতে পারবা এই ম্যাট্রিক্সের নালিটি কত। হ্যাঁ, 1। হ্যাঁ, নালিটি আমার 1। অর্ডার 3 - র্যাঙ্ক 2, নালিটি আমার 1, ঠিক আছে। হয়ে গেল তাহলে। এখন আসো আমার আরেকটা ম্যাট্রিক্স দেখি। এটা হচ্ছে আমার 4 × 4 এর ম্যাট্রিক্স। ঠিক আছে, ধরো এই ম্যাট্রিক্স এর নাম দিলাম আমি বি দিলাম। আমার এখন বলছে এর র্যাঙ্ক বের করতে হবে। ফার্স্ট জিনিসটা তোমার কি মাথায় আসবে, র্যাঙ্ক বের করার জন্য কি কি করা লাগবে, এইগুলো সব আমার জিরো করতে হবে, তাই তো। জি ভাইয়া। এখন জিরো কেমনে করব, দেখো আমি লিখতেছি কি, R21 -2, R31 - 1, R41 - 8। এটা লিখলাম। আর এর আগের ম্যাথে তোমার আমি একটা কথা বলছিলাম, বলছিলাম যে মাঝখানে প্লাস মাইনাস দেখার দরকার নেই, জিনিসটা আমি একটু ভুল বলছিলাম। জিনিসটা হবে কি, দেখো এখানে R312 লিখছে না, দ্যাট মিনস এখানে প্লাস, এই -2 যখন লিখছে তখন ওই প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে গেছে, R2 - 2 R1, ঠিক আছে। জিনিসটা একটু ভুল বলছিলাম তোমাদের।
ঠিক আছে আসিফ? জি ভাইয়া। চেক বলছিলাম, সরি ফর দ্যাট। এখন আসলে আমার এটা কি করা লাগবে তাহলে? এটা র্যাঙ্ক কিভাবে বের হবে? ফার্স্ট এরটাতে বসে যাবে 1 2 3 4। সেকেন্ডটা কত? R2 -2 R1, তাই তো? সেটার মান 0। হ্যাঁ, এরপরেরটা মান জি কত? ভাইয়া। 1 - 4 -3। এই অনুরূপ ভাবে সবগুলো বের করবা এইভাবে। 3 নম্বরটা কত হবে? R31 - 1, দ্যাট মিনস এটা 0, এটা 3, এটা 2 3। আমার আগে করা আছে সেই কারণে আমি লিখে দিচ্ছি, বাট তোমার কিন্তু প্রত্যেকবার ক্যালকুলেশন করা লাগবে। ক্যালকুলেশন কিন্তু খুবই, এখানে ক্যালকুলেশনে ভুলটা যায় বুঝছো। আর একটা যদি ক্যালকুলেশনে ভুল যায় তাহলে বুঝতে অ্যান্সার তোমার কা- কাছাকাছিও আসে না, বহুত ডিফারেন্ট হয়। হুম? এখন দেখো এরপরে আমরা কি করব বলো তো আসিফ? এরপরের জন্য আমরা কি করব? তারপরে ভাইয়া হচ্ছে আর আমি থ্রি এইগুলো জিরো সাথে করে আটু ফেল যোগ দিলাম। করবো। এখন আমার এ লাইন তো, তাই না? মেইনলি এ লাইন, দ্যাট মিনস আমার এটা জিরো করা লাগবে। এটা জিরো জি করার ভাইয়া। জন্য কি করা লাগবে? R3 + R2। জি ভাইয়া। এটা জিরো করার জন্য কি করা লাগবে? এটার সাথে 5 গুণ করে যদি যোগ করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে, তাই জি না? ভাইয়া। দ্যাট মিনস এটা কত আসে? R3 2 1, R4 2 তাই তো? যদি এটা করি তাহলে কি আসবে দেখো। 1 2 3 4 0 -3 এখন চেঞ্জ আসবে কত? 0। এটা হয়ে যাবে 0, এটাও হয়ে যাবে 0, এটাও হয়ে যাবে 0। দেখো সবগুলো 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার মেইন দেখার বিষয়টা কোনটা? এই বরাবর আমার সব 0 আসছে নাকি, তাই তো? জি ভাইয়া। আমার এই বরাবর 0 আসছে, সুতরাং আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে র্যাঙ্ক নির্ণয় করা হয়ে গেছে। ঠিক আছে, এখানে দিলাম। সুতরাং আমার র্যাঙ্ক কত হবে এখানে বলো তো? র্যাঙ্ক হবে আবার নাম্বার অফ নন জিরো রো। নন জিরো রো কয়টা আছে? দুইটা। এই একটা আর এই একটা, দুইটা। দ্যাট মিনস আমার র্যাঙ্ক হবে 2। আর নালিটি কত? হ্যাঁ, নালিটিও টু। কারণ এটা আমার 4 × 4 ম্যাট্রিক্স। 4 - 2, দ্যাট মিনস নালিটি আমার 2। ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, আশা করি তুমি এই টাইপের ম্যাথ বুঝতে পারছো। এই জিনিসটা তুমি বাসায় তোমরা প্র্যাকটিস করো, দেখো। এটা আমি দিয়ে দিই বাসায় কাজ। এটা প্র্যাকটিস করে দেখো কত হয়। এটা 3 1 - 3 - 13 - 47 22। ঠিক আছে, এটা র্যাঙ্ক বের করার ট্রাই করো। এটা কি নালিতে বের হবে আমার? না ভাইয়া, নালিটি বের হবে না। হ্যাঁ, আমার র্যাঙ্কের জন্য কি হবে সেটা? কোনটা কোনটা 0 হবে বলো তো? এই বরাবর আমার 0 করা লাগবে।
তাই তো? জি ভাই। ট্রাই করো। অ্যান্সার বলে দিতেছি, এটার র্যাঙ্ক হবে 3। ঠিক আছে, এটা তোমার বাসায় প্র্যাকটিস করো, না পারলে বলো আমারে। এখন আসলে আমি তোমারে বলছিলাম কি, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স নির্ণয়ের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে নির্ণয় করে দিলাম। এখন আমার এসেলন ফর্ম, এসেলন ফর্মের জন্য আমার কি আসে সেটা আমি একটু তোমারে এখানে লিখে রাখছি, সেটা কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, এখন দেখো এসেলন ফর্মের জন্য আমার কি কি করা লাগে। এসেলন ফর্মের জন্য দেখো, কোথাও কোথাও দেখবা তোমরা, এই যে এটা নন জিরো হলো, এটাও নন জিরো হলো, কোনো কোনো জায়গায় দেখবা 2 নম্বরটা নন জিরো, 3 নম্বরটা আবার, সরি 2 নম্বরটা জিরো রো, 3 নম্বরটা আবার নন জিরো রো। এসেলন ফর্মের জন্য আমার কি করার আগে, আমার সকল নন জিরো রুটকে জিরো রো এর উপরে লেখার আগে, আমার উপরে একটা ম্যাট্রিক্স এর উপরে সব উপরে থাকবে সব নন জিরো রো, নিচে থাকবে সব জিরো রো। সেকেন্ড পয়েন্টটা কি, আমার নিচের রো কে উপরের রো অপেক্ষা বেশি জিরো থাকতে হবে। কি বললাম, একটা র্যাঙ্কের ধরো এখানে আছে 2 3 4 5 6 7, এখানে 8 0 9, এখানে আবার ধরো তোমার 4 5 6, ধরো ম্যাট্রিক্সটা এখানে আঁকাই তোমার, 1 2 3 4 0 5 6 7 8, ধরো তোমার এরকম একটা ম্যাট্রিক্স রয়েছে। এটা তো তোমার এসএলএন ফর্মে হবে না, কারণ হবে আর কি, বাট ধরো তোমার এখানে সব জিরো রয়েছে, এখানে সবগুলো জিরো রয়েছে, বাট এসএলএন ফর্মে কি বলছে, সকল নন জিরো রোটাকে জিরো রো এর উপরে রাখতে হবে। দ্যাট মিনস আমার এই জিরো রোটা নিচে চলে আসবে, 1 2 3 6 7 8, জিরো রোটাকে নিচে লিখতে হবে। এবং কি বলছে, নিচের রো কে উপরের রো অপেক্ষা বেশি জিরো থাকবে। একদম লোয়েস্ট যে রোটা সেটা সব থেকে বেশি থাকবে, তার উপরের রোটা তার সমান বা তার থেকে কম থাকবে, তার উপরের রোটা তার থেকে কম থাকবে, সিরিয়াল ওয়াইজ থাকবে। এবং নন জিরো রো এর প্রথম এলিমেন্ট 1 হবে। এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা কিভাবে হয় দেখি, আমি তোমার একটা ম্যাট্রিক্স লিখতেছি, ম্যাট্রিক্সটা দেখে বুঝতে পারবা এটাকে এসএলএন ফর্মে লেখা যায়। এই ম্যাট্রিক্সটা দেখতেছো, যেটা লিখছি খাতায়? জি ভাইয়া। আচ্ছা দেখো, এই ম্যাট্রিক্সটা দেখলে তোমার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমার নন জিরো রো এর প্রথম এলিমেন্ট 1 হবে। দেখো, এটা আমার নন জিরো রো, নন জিরো রো এর প্রথম এলিমেন্টটা কত, 1। সেকেন্ডটাও তো আমার নন জিরো, এটার প্রথম এলিমেন্ট 1। থার্ডটাও তো আমার নন জিরো, এটার প্রথম এলিমেন্ট 1। বাটটা দেখো, 4 নম্বরটা আমার জিরো রো। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, একদম লোয়েস্ট যে রোটা, এটার জিরোর সংখ্যা বেশি, তারপরে থার্ড রোতে, তারপরে সেকেন্ড রোতে, সিরিয়াল ওয়াইজ। আরেকটা কথা, এই এসেলন ফর্ম তৈরি করার জন্য আমার একটা ম্যাট্রিক্স ধরো তৈরি করার পরে এরকম একটা ফর্মে আসবে। এখানে তো অনেক সুন্দর ফর্মে আসছে, বাট আমার এই জিনিসটা ফর্মেটা নিয়ে আসা লাগবে যে করে হোক। তখন আমার শুধু রো ট্রান্সফরমেশন করতে হবে। আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কিন্তু সব রো ট্রান্সফরমেশন করছি, এই জিনিসটা মাথায় রাখো, এখানে সব রো ট্রান্সফরমেশন। ঠিক আছে, দেখো সবগুলো জি ভাই। আর দিয়ে সব ট্রান্সফর্ম করছে, কিন্তু সব আর দিয়ে। এসএলএন ফর্মেও সেম, আমার শুধুমাত্র রো ট্রান্সফরমেশন করতে হবে। ক্যানোনিকালেও সেম, আমার জাস্ট এই নর্মাল ফর্ম এটা, এটা যে আমি রো ট্রান্সফরমেশন করতে পারবো এবং কলাম ট্রান্সফরমেশন করতে পারবো, এটাই মেইনলি পার্থক্য তোমার অন্যান্য গুলোর সাথে, এই যে নর্মাল ফর্মের। ঠিক আছে, বুঝাইতে পারছি তোমাদের? জি ভাইয়া। আচ্ছা দেখি ক্যানোনিকাল ফর্মটা কিভাবে হবে। সরি,
এসেলন ফর্মটা কিভাবে তৈরি করবা দেখো। এসেলন ফর্ম তো আমি তোমার দেখাইলাম তৈরি করা। তৈরি করা মানে তুমি এইভাবে সব, যেটা কি বললাম, যেটাতে এই যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স করতো, সিরিয়াল ওয়াইজ সেম ভাবে আগাইতে থাকবা। দেখো এটা দেখো, এটা কিন্তু আমার হচ্ছে যে এসেলন ফর্মের মতো অনেকটা। দ্যাট মিনস এই ম্যাট্রিক্সটাকে যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও বলে বা এসেলন ফর্মে বলে, দেখো লোয়েস্টে সব নন জিরো রো আছে। এবার তুমি এখানে কি করবা, ধরো আমি এই ম্যাট্রিক্সটাই তোমারে নিয়ে যাই ওখানে। দেখো আমার এই পর্যন্ত আসছে। এরপরে তুমি এ পর্যন্ত তো তুমি তুমি হচ্ছে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে করছো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে তো এই পর্যন্ত করছো, তাই তো? এখন তুমি ক্যানোনিকালের জন্য কি করবা, আমার এখানে তো আমার ওয়ান আছে, এই জায়গাতে ওয়ান আছে, বাট এটাই তো আমার -7 আছে। এটা আমার ওয়ান নিয়ে আসা লাগবে। দ্যাট মিনস আমি কি করবো, এখানে -7 দিয়ে ভাগ দিয়ে দেবো সবগুলা। ঠিক আছে? জি ভাইয়া। তখন তোমার কি আসবে ম্যাট্রিক্সটা, 1 3 5 0 1, -7 দিয়ে ভাগ করলে কত হবে, 6/7। এগুলো তো সব জিরো চলে আসবে, ঠিক আছে? এবং এখানে লেখা লাগবে কি, R2 -1/7। ঠিক আছে, এটা লেখা লাগবে। দেখো এখন দেখো, আমার স- নিচে হাইয়েস্ট আছে নন জিরো নাম্বার রয়েছে, তার উপরে দেখো এখানে সবগুলাই নন জিরোটাই ওয়ান আছে, এটাই ওয়ান আছে। দ্যাট মিনস এটা আমার এক্সেলেন্ট ফর্মে হয়েছে। বুঝতে পারছো এটা? জি ভাইয়া। আসো এখন আমার ক্যানোনিকাল ফর্মটা দেখি। ঠিক আছে, দেখো ক্যানোনিকাল ফর্মে কি বলছে আমার, দেখো এক্সেলেন্ট ম্যাট্রিক্স বানানোর পর যতগুলো নন জিরো রো আছে ওইগুলোকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাতে হবে। আমার ক্যানোনিকাল ফর্মটা সব থেকে বেশি কঠিন। এটা খুবই কঠিন সলভ করা। কেন? কারণ দেখো আমার তো এখানে আমার ওয়ান ওয়ান আছে, বাট আমার আইডেন্টি ম্যাট্রিক্স বানাতে গেলে কি করা লাগবে, এগুলো জিরো করা লাগবে, তাই না? জি ভাইয়া। কোন, এখানে তুমি বলো আমার কোনগুলো জিরো করা লাগবে, তুমি শুধু আমার বলো তো। এখানে দেখো দুইটা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স, দ্যাট মিনস এখানে I2, এইটুকু আমার জিরো করা লাগবে, দ্যাট মিনস থ্রিটাকে জিরো করা লাগবে। ঠিক আছে, আর এইদিকে যাই থাকুক না কেন, এটা আমার ভাবার কোনো দরকার নাই। আমার সমস্যা শুধু এটা, যেহেতু আমার র্যাঙ্ক 2, এখানে I2 আসবে 1001, তিনটা সেম আছে, এখানে থ্রি আছে, এই থ্রিটাকে আমার চেঞ্জ করা লাগবে। আর এই সাইডে যেটা থাকুক আমার কোনো ম্যাটার না ক্যানোনিকাল ফর্মে। ঠিক আছে, এখন কিভাবে করবে এটা, এটা আমার শুধুমাত্র রো ট্রান্সফরমেশন করে করা লাগবে। আমি এখানে কলাম ট্রান্সফরমেশন করে করতে পারবো না। ঠিক আছে, এটা দেখো আমি তোমার একটা ম্যাট্রিক্স লিখি। অন্য একটা ম্যাট্রিক্স লিখতেছেন, এটা আমার এসএলএন ফর্মে আছে না ম্যাট্রিক্সটা, দেখো তো এইগুলো সব ওয়ান আছে। দ্যাট মিনস আমার এই ম্যাট্রিক্সটা কি কোন ফর্মে আছে,
এসিলন ফর্মে আছে, তাই না? সুতরাং এখানে আমার কি করা লাগবে? এটা, এটা, আর এটা, এই তিনটা জিনিস আমার জিরো করা লাগবে, জি ভাইয়া। তাই না? আমার কি করা লাগবে মেইনলি এখানে? আইডেন্টিটি বানাতে হবে। এখানে তো উপরে তো লিখছি, এটা আর না লেখা, না লিখতে চলবে। দেখো আমি কি করি, এটা আমার আইডেন্টিটি বানাবো এবং এটা রো ট্রান্সফরমেশন বানাবো। এটা কিভাবে বানাবো দেখো তো। আমার এখানে R1 প্রাইম আছে, আমি যদি এখান থেকে R1 - 2R2 করি, তাহলে তো আমার এটা জিরো চলে আসবে, তাই না? জি ভাইয়া। কি করবো আমি এখানে? R1 - 2 - 2, ঠিক আছে। আর তিনের এটা, আগে এটা করে নি, এটা করলে আমার কি আছে সেটা একটু আমরা দেখি। 0 0 0, 3 নম্বর আর 4 নম্বর আমার আপাতত ম্যাটার না, সুতরাং 3 আর 4 আমি লিখে দিতেছি। আর 2ও ম্যাটার না, R1টা ম্যাটার। এটা করলে কত হবে দেখো তো, এখানে জিরো চলে আসবে, -2, এখানে 5 আসবে, এটা 6 আসবে, ঠিক আছে। জি ভাইয়া। এখন আমার কি করা লাগবে বলো তো। আমার একটা জিরো চলে আসছে, এই জিরো আর এটা আমার জিরো করা লাগবে। এখন যদি আমি এটার সাথে এটা যোগ করি, যোগ করে 2 এ বসে, তাহলে হবে? দেখো তো, এখানে আমি পাশে করতেছি, R3 2 1 যদি করি, সরি R2 3, কারণ 2 এ বসাবো, দুইটা আগে লিখতে হবে, 3 পরে। 2 3 1, এটা করলে কত হয়? 1, এটা হয়ে যাবে জিরো, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে জিরো, এটা হয়ে যাবে 1, ঠিক আছে না? জি ভাইয়া। আমি তোমার একেবারে লিখলাম, তোমার পরীক্ষার খাতায় তুমি একেবারে না লিখলেও হবে, ট্রাই করবে একেবারে না লেখার জন্য। দাঁড়াও তো, এটা আমি এখানে কপি করে তোমার পাশে লিখে দিই। এটা জিরো, এটা 1, ঠিক আছে। এখন আমার কোনটা বাদ দেওয়া লাগবে? 5 বাদ দেওয়া লাগবে, তাই তো? 5 কিভাবে বাদ দেবো দেখো তো, 3 নম্বরটা খেয়াল করো, 3 নম্বরের সাথে 5 যোগ করে গুণ করে যদি এটা থেকে বাদ দিই, তাহলে তো আমার হয়ে যাবে, তাই না? এটা আমার কি করা লাগবে? R13 - 5 করা লাগবে, তাই তো? তাহলে এখানে পরিবর্তন আসবে, এটা জিরো চলে আসবে, এটা -4 চলে আসবে। দেখো তো আমার এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়েছে নাকি? জি ভাইয়া হয়েছে। সুতরাং এটা আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়েছে। এটা আমার ক্যানোনিকাল ফর্মে, এটাই র্যাঙ্ক বের করলাম। র্যাঙ্ক কত?
র্যাঙ্ক তো যা ছিল আগে যেটা আছে ওটাই সেমই হবে, বুঝছো? র্যাঙ্ক 3 কারণ কি, তিনটা নন জিরো এলিমেন্ট আছে, এই যে তিনটা নন জিরো রো আছে। এবং এখানে তোমার নালিটি কত হবে বলো তো? 4 - 3 সমান 1 নালিটি। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে যে পারছি। জিনিসটা বানালাম এটাই আমার ক্যানোনিকাল ফর্ম। এখন আমার এটা কি বাকি আছে? নর্মাল ফর্ম, তাই তো? জি ভাইয়া। দেখো, নর্মাল ফর্ম করার জন্য আমার একটা ফরম্যাট আছে। কি কি ফরম্যাট? IR। IR মানে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স, জাস্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকতে হবে। যেমন দেখো, IR বলতে কি বোঝায়? 1 0 0 0 1 0 0 1, এটা ধরো আমার I3, ঠিক আছে? আর এর মান 3। IR 0 যদি এটা হয়, এটা কি? IR কমা লিখ দিলাম কেন? IR 0 এই জিনিসটা হচ্ছে তোমার, দেখো এটা এমনি লেখো। আমি ধরি এখানে I3 0, ঠিক আছে? এটা কত হবে? 1 0 1 0 0 1, সরি 0 1 0, এটা 1 0 1 0, তাই না? এটা সেটা। এটা কত ম্যাট্রিক্স বলো তো? 3 × 4 ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা জিনিসটা এই ফর্মটাকেই, এত বড় ফর্মকে শর্টে এইভাবে লেখে। এটা হচ্ছে নর্মাল ফর্ম করার জন্য নিয়ম যেটা। এরপরে দেখো, I3 0, এটা কিভাবে হবে? 1 0 0 0 1 0 0 0 1, 4 নম্বরটা 0 0, ঠিক আছে? এটা কত? 4 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। এবং যেটা লাস্টেরটা সেটা কিভাবে হবে? I3 0 0 0, 1 0 0 0 1 0 0 0 1, রো এবং একটা কলামে এক্সট্রা 0 0 বসে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। এটা বুঝতে পারছো কিভাবে হচ্ছে? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন নর্মাল ফর্মের জন্য রো এবং কলাম দুইটা ট্রান্সফরমেশন তুমি করতে পারবা, ঠিক আছে? এখন দেখো, আমি একদম ফার্স্ট থেকে তুমি ক্যানোনিকাল ফর্মে পর্যন্ত তো নিয়ে আসলা। এবার ক্যানোনিকাল ফর্ম থেকে আমি নর্মাল ফর্মে নিয়ে যাব। এটা দেখো ক্যানোনিকাল ফর্ম, ওখান থেকে ঠিক আছে। এখন ধরো এটা আমার ক্যানোনিকাল ফর্ম হলো। এখন আমার কি করা লাগবে? আমার এইগুলো জিরো বানিয়ে দেওয়া লাগবে। এগুলো জিরো কিভাবে বানাবো? দেখো, যদি আমি এটা করি, C 4 1 4, হবে না? জি ভাইয়া, হবে। C 4 2 -1, C 4 3 -2, দেখো তো।
সুতরাং আমার কত আসছে এখানে? 1 0 0 0 1 0 এখন যদি এটা করা হয়, রো, এটা কত, এটা মানে কি, 4 নম্বর রো থেকে 1 নম্বর রো যোগ করব 4 গুণ করে, দ্যাট মিনস এটা জিরো চলে আসে। আবার সেকেন্ডটা কি, 3 4 2 - 1, এটাও জিরো চলে আসে, এটাও জিরো চলে আসে, দেখবা এগুলো সব জিরো চলে আসে। এটা কি করলাম, আমি কলাম ট্রান্সফরমেশন করলাম, তাই তো? জি ভাইয়া। এবং এটাকে আমি এখন কি লিখতে পারি, I3 0 0 0, এটা লিখতে পারি। আমি কিন্তু এটা I4 লিখতে পারি না, কেন? কারণ এখানে কিন্তু আমার সেই জিরোটা নাই, তাই তো? এখানে ওয়ানটা নাই, ওয়ান থাকলে আমি এখানে I4 লিখতাম। সুতরাং এখানে আমার র্যাঙ্কটা কোনটা দেখে বুঝবো, দেখো এখানে র্যাঙ্ক গুলো দেখে বুঝতাম, এটা 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 এটা, তাই তো? এখানে এই যে I3, এটা, এখানে এইগুলো দেখে র্যাঙ্ক বুঝতাম। সুতরাং আমার এখানে কোনটা দেখে র্যাঙ্ক বুঝবো, এটা দেখে র্যাঙ্ক বুঝবো। জি ভাইয়া। সুতরাং আমার র্যাঙ্ক হবে 3। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আগেরটা ক্যানোনিকাল ফর্ম ছিল, এটা আমার নর্মাল ফর্ম। এখন যদি তোমারে বলে একটা ম্যাট্রিক্স কে নর্মাল ফর্মে কনভার্ট করে, করতে কি করা লাগবে? আমার ফার্স্টে আপার ট্রায়াঙ্গুলার করা লাগবে, তাই না? জি ভাইয়া। আপার ট্রায়াঙ্গুলার ফর্ম করা লাগবে, তারপরে এসএলএন ফর্ম করা লাগবে, তারপরে ক্যানোনিকাল ফর্ম করা লাগবে, দেন আমার নর্মাল ফর্মে আসতে হবে। বুঝছো কত লেন্দি প্রসেস এটা? বুঝতে পারছো এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আশা করি তোমার র্যাঙ্ক নির্ণয়ে কোনো আর অসুবিধা হবে না তোমাদের। ক্লাসে স্যার তো এগুলোই তো দেখিয়েছে, তাই না, র্যাঙ্ক নির্ণয়ের জন্য? জি ভাইয়া, এগুলো দেখাইছে, আর হচ্ছে এগুলোতে লিনিয়ার ইকুয়েশন সলভ করার প্রসেসও দেখাইছে। হুম, এইভাবেই তো দেখাইছে নাকি? জি ভাই, এভাবেই দেখাইছে। তোমরা বাসায় এটা করো। ঠিক আছে, এটা দেখো আমার একটা জিনিস আছে, ফার্স্টে আমার জিরো একটা আছে না, ফার্স্টে জিরো আছে, বাট আমার তো জিরো রাখা যাবে না। সুতরাং আমি কি করব, 1 আর 4 এক্সচেঞ্জ করে দেবো আমি, ঠিক আছে? R14, এই জিনিসটা এক্সচেঞ্জ কিভাবে লেখে, দেখো, এটা এইভাবে লেখে, ঠিক আছে? 1 আর 4 আমি এক্সচেঞ্জ করে দেবো।
বুঝতে পারছো? এক্সচেঞ্জ করে দিলে তো আমার ফার্স্টে হচ্ছে যে নন জিরোটা ওয়ানটা চলে আসে। হ্যাঁ, আমি তোমাদের বুঝাইতে পারছি? জি ভাইয়া। এই হলো তোমাদের মোটামুটি র্যাঙ্ক নির্ণয়। আশা করি তোমাদের আর কোথাও কোনো অসুবিধা হবে না। আমাদের টাইমে কি হয়েছিল, তোমার র্যাঙ্ক নির্ণয়ের জন্য যে এতগুলো টাইপ আছে, সেটা ম্যাডাম এইভাবে গুছিয়ে দেয় নাই যে চারটা টাইপ আছে, তোমার কোন টাইপের মধ্যে কি করা লাগবে। হ্যাঁ, ম্যাডাম করাইছে কি প্রথমে একটা আপার ট্রায়াঙ্গুলার মেথড করাইছে, তারপরে এসওয়ান ফর্ম করাইছে, বাট কোনটা থেকে কোনটা কি ডিফারেন্ট বা কোনটা থেকে কোনটা কি আসতেছে, এই জিনিসটা ম্যাডাম দেখে না, সেই কারণে আমাদের অসুবিধা হয়েছিল অনেক। এখন আশা করি তোমরা বুঝতে পারছো র্যাঙ্ক নির্ণয়, এখন র্যাঙ্ক নির্ণয় করতে পারলে বেশিরভাগই সব ইজি হয়ে যাবে। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে ম্যাথ আজ এই পর্যন্তই থাক। এখন ফিজিক্সটা ধরবো, তাহলে 5 মিনিট ব্রেক দিই তোমাদের, কি বলো? ভাই আপনি যেটা ভালো বুঝেন। ব্রেক দেবো? তোমার ব্রেক লাগবে না? দেন ভাইয়া তাহলে ব্রেক। আচ্ছা, তাহলে আমি 5 মিনিট ব্রেক দিতেছি। জয়েনেই থাকতেছি, তুমি 5 মিনিট পরে এসে আমার ডাক দিও, ঠিক আছে?
হ্যাঁ, 5 মিনিট তো হয়ে গেছে। আচ্ছা চলো শুরু করি তাহলে। ঠিক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছ তুমি, তোমরা যারা আছো? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স তো ক্লাসে কতটুকু করেছে তোমাদের এটা? ভাইয়া আজকে পর্যন্ত পড়াইছে, প্লাটিনাম থার্মোমিটারে এক পর্যন্ত পড়াইছে। ধরো তো কিছু পড়াই নেই, থার্মোমিটার এক পর্যন্ত ওয়ান ফিক্স পয়েন্ট আর টু ফিক্স পয়েন্ট পড়াইছে তাই তো? জি ভাইয়া, এগুলো পড়াইছে আজকে। আচ্ছা, তোমার ওইগুলো হচ্ছে ইন্টারেস্ট জিনিস, আমি জাস্ট তোমার কি কি হয় সেটা আমি লিখে দিতেছি। ওটা বোঝার কিছু নাই, প্লাটিনাম থার্মোমিটার থেকে মেইনলি পড়ার শুরু। থার্মোমিটার দুইটা, থার্মোমিটার যে বৈশিষ্ট্যের উপর তৈরি হয় সেটা হচ্ছে তোমার মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে অন ফিক্স পয়েন্ট আর একটা হচ্ছে টু ফিক্স পয়েন্ট। অন ফিক্স পয়েন্ট যেটা, দেখো, অন ফিক্স পয়েন্টের সূত্র মেইনলি এক্স প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, আর মনে আছে এই যে ট্রিপল পয়েন্টের তাপমাত্রা কত? 273.16 কেলভিন। হ্যাঁ, ওখান থেকে আমার সূত্রটা আছে টি সমান এক্স ডিভাইডেড বাই এক্স ট্রিপল পয়েন্ট ইন্টু 273.16। এটা মেইনের সূত্র। কেন এই সূত্রটা আমি ইউজ করি? কারণ আমার ট্রিপল পয়েন্ট থেকে বেসিস ধরে আমার ওয়ান ফিক্স পয়েন্টটা সেটা বের করে আর কি। ওয়ান ফিক্স পয়েন্টে ওটা হচ্ছে একটা পয়েন্টকে বেসিস ধরে বের করে, দ্যাট মিনস আমার ট্রিপল পয়েন্টকে বেসিস ধরে ট্রিপল পয়েন্টের সাথে কোন একটার বৈশিষ্ট্য কেমন, কোন একটা তার বা কম্পাউন্ডের বৈশিষ্ট্য কেমন, সেটা হচ্ছে এক্স টি আর ট্রিপল পয়েন্টের উপর। আর ধরো অন্য ভিন্ন পয়েন্টের উপর বৈশিষ্ট্য কেমন সেটা হচ্ছে এক্স। ওখান থেকে আমি তাপমাত্রা বের করতে পারি। এটা হচ্ছে খুব বেসিক জিনিস, করছো না ইন্টারে এই জিনিসটা? জি ভাইয়া ভাইয়া, পড়ছি। বলছেন। হ্যাঁ, এখন দেখো, এখন টু ফিক্স পয়েন্ট। টু ফিক্স পয়েন্ট জিনিসটা কি মনে আছে? এই সূত্রটা লিখলে বুঝতে পারবে তোমরা। এটা প্রমাণ দেখাচ্ছেন, এটা কোথাও আসে না, জীবনেও আসবে না, এখন সব ইন্টারে জিনিস, জাস্ট দেখানোর দরকার তাই দেখা যাচ্ছে। এক্স টি মাইনাস এক্স আইস, এক্স স্ট্রিং মাইনাস এক্স আইস ইন্টু এন। এখানে এনটা কি? এনটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল ইন্টারভাল। যদি আমার ডিগ্রি সেলসিয়াসে থাকে, ইন্টারভাল কত? 100। যদি ফারেনহাইটে থাকে, ইন্টারভাল কত? ওয়ান 180। এইটটি হ্যাঁ, যদি কেলভিন এককে থাকে, ইন্টারভালও আমার 100। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইনলি ওয়ান ফিক্স পয়েন্ট আর টু ফিক্স পয়েন্ট। এটা নিয়ে বেশি ভয়ের কিছু নাই, কিছুই আসবে না এখান থেকে। বেসিক জিনিসটা দেখানোর দরকার তাই স্যার দেখিয়েছে। এখন আসে আমার মেইনলি প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার জিনিসটা কি। এখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসে, ট্রাম্প ফাইনালের প্রশ্নটা কেমন হয়? তোমার প্রশ্ন বলতে পারে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার থেকে রেজিস্ট্যান্সের ফর্মুলা ডিরাইভ করো। ঠিক আছে, এখন
আমার একটা কথা বলো, পিওর মেটালে তাপমাত্রা বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স বাড়ে নাকি কমে? পিওর মেটালে বাড়ে। টেম্পারেচার বেশি হলে রেজিস্ট্যান্স বাড়ে। ঠিক আছে, এই বেসিসটা কাজে লাগিয়ে আমার মেইনলি এই যে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা তৈরি করে। এই থার্মোমিটার আলাদা একটা নাম আছে, ক্যালেন্ডার এন্ড গ্রিফিনস। ক্যালেন্ডার গ্রিফিনস থার্মোমিটার যেটাকে বলে। ঠিক আছে, দেখো আমি এখন যে জিনিসটা লিখে দিতেছি, পরীক্ষার সময় তোমারও হুবহু সেম জিনিসটা লেখা লাগবে প্রুফটা করার জন্য। দ্য রেজিস্ট্যান্স অফ এ, আমি এখন তোমাদের সাথে লিখতেছি কারণ তোমরা জানো আমার সাথে লিখে প্র্যাকটিস হয়ে যায় জিনিসটা। ফিজিক্স জিনিসটা তো তোমার এখন সব মুখস্থ জিনিস, ভার্সিটিতে উঠে বোঝার কম, মুখস্থ জিনিসটা বেশি ডেরিভেশনের জন্য। দ্য রেজিস্ট্যান্স অফ এ পিওর প্লাটিনাম ওয়ার ভ্যারিজ, তাপমাত্রা পরিবর্তনের সাথে এটা তো পরিবর্তন হবে, সেটা তো তুমি একটু আগে বললা তোমরা। ওয়ান প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। ইন্টারে একটা সূত্র পড়ছিলাম, সূত্রটা ছিল হচ্ছে তোমার আর সেটা সমান সমান আর নট ওয়ান প্লাস আলফা টি। জি এই ভাইয়া সূত্রটা পড়ছিলাম। পড়ছিলাম। এখন প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারে আরো বেশি সূক্ষ্মভাবে মাপা হয়, সেই কারণে আমার বিটাটা চলে আসে এর সাথে। ঠিক আছে, বিটা টি স্কোয়ারটা আসে এক্স এর সূক্ষ্মভাবে, খুব বেশি সূক্ষ্মভাবে মাপার জন্য। এখন আলফা আর বিটার মান এটা বের করা যায় তোমার। এখন যে জিনিসটা বলতেছি আর কি, এই জিনিসটা তোমার লেখা লাগে না কোথাও, আলফার মান কত আর বিটার মান কত, কারণ পরীক্ষার সময় যদি তোমার এরকম ম্যাথ দেয়, ম্যাথ করতে দিলে আলফা এবং বিটার মান বলে দেবে। বাট একটা স্ট্যান্ডার্ড আলফা আর বিটার মান বের করার জন্য আইস, ওয়াটার, সালফার আর অক্সিজেন, এই চারটা জিনিস দরকার হয়। মানে যখন তারা পরীক্ষা করছিল আর কি, এই যে ক্যালেন্ডার গ্রিফিন যারা যখন প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার তৈরি করছিল, তারা এই চারটা জিনিস, আইসের মেল্টিং পয়েন্ট, ওয়াটারের বয়লিং পয়েন্ট, সালফারের বয়লিং পয়েন্ট এবং অক্সিজেনের বয়লিং পয়েন্ট, এই চারটা জিনিস থেকে তারা আলফা এবং বিটার মান একটা কনস্ট্যান্ট মতো করে বের করছিল। সেটা আমি বলে দিতেছি তোমাকে, কিসের উপর ভিত্তি করে, মেল্টিং পয়েন্ট অফ আইস, সেটা কত, 0°C। আর এবার বয়লিং পয়েন্ট সবগুলা, ওয়াটারের কত, 100°C, সালফারের কত, 446°C, আর একটা আছে তোমার অক্সিজেন, এটা -180.5°C। কেন সালফার অক্সিজেন দিল তোমরা একটু বলো তো আমারে। দেখো, আমার আইস এবং ওয়াটার দুটো আমার নেওয়াটা নর্মাল, হ্যাঁ জানি এটা আইস নর্মাল, আমরা পানি তো ব্যবহার করি সব জায়গায়। সালফার নিল
সালফার নেওয়ার কারণ হচ্ছে হাই টেম্পারেচার, হাই টেম্পারেচারে কি হয় প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার সেটা দেখার জন্য, আর অক্সিজেন নিলে এটা আমার লো টেম্পারেচারে কি হয় সেটা দেখার জন্য। বুঝতে পারছি? এই চারটা জিনিসটা নেওয়ার পরে তারা পরীক্ষা করে দেখলো আলফার মানটা তারা পাচ্ছে 3.94 ইন্টু 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ওয়ান, এবং বিটার মান তারা পাইছিল -5.8 ইন্টু 10⁻⁷ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ওয়ান। ঠিক আছে? জি ভাইয়া। এখন দেখো এই জিনিসটা ক্যালেন্ডার আর গ্রিফিন তারা পরীক্ষা করলো। পরীক্ষা করার পরে দেখতেছে যে তারা আমার এই কোয়াড্রিক ইকুয়েশন এটা এটা আমার সলভ করার দরকার হয় না। আমি যদি প্লাটিনাম প্লাটিনামের তাপমাত্রা যদি জানতে পারি তাহলে আমার এটা সলভ করার দরকার হয় না। কি হয় সেটা? ধরো প্লাটিনামের তাপমাত্রা RT, R0 × 1 + α Tp, এটা হচ্ছে ইন্টারের সূত্র তোমার, তাই তো? এখান থেকে তুমি RT - R0 = α Tp r0 এটা পাচ্ছ। Tp = 100°C, RT = R100, এটা ধরো। দেন এটা কি আসে? R100 - R0 = 100 আলফা R0। এই জিনিসটা আসতেছে। এটা আমার 1 নম্বর ইকুয়েশন দাও, এটা আমার 2 নম্বর ইকুয়েশন দাও। এখন 1 আর 2 থেকে আমি কি পাই এখানে? দেখো RT - R0 / R100 - আলফা বাদ R0 বাদ কত থাকে? Tp/100। এখান থেকে টিপি যেটা সেটার মান কত পাচ্ছি আমি? RT - R0 / R100 - R0 ইন্টু this। এর পাচ্ছি, এটা কারোর সাথে মিল থাকে বল দেখো তো। এটা তো দ্বিস্থির বিন্দু নীতির ওইটা হ্যাঁ, হচ্ছে এক্স্যাক্টলি না। দ্বিস্থির বিন্দুর ওটা। এখন ক্যালেন্ডার দেখতেছে যে সে এইভাবে সলভ করতে পারে, সুতরাং আমার তো দ্বিস্থির বিন্দু দিয়ে সে সলভ করতেছে, সুতরাং আমার এখানে তো আলফা বিটা এগুলো নিয়ে আসার কোনো দরকার থাকতেছে না, তাই না? এরকম মনে হতে পারে না? জি ভাইয়া। বাট ক্যালেন্ডার পরে আরেকটা পরীক্ষা করে দেখতেছে যে তারা এখান থেকে যে তাপমাত্রা পাচ্ছে এবং এখান থেকে যেটা পাচ্ছে সেটার মধ্যে স্লাইটলি ডিফারেন্ট আছে। মানে আমার জিএসটি বিন্দু দিয়ে সে সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারছে না। আমার যেটারে প্লাটিনাম থার্মোমিটার দিয়ে পরিমাপ করতে পারতো সে জিএসটি বিন্দু দিয়ে পরিমাপ করতে পারছে না। তাহলে পার্থক্য কতটুকু থাকতেছে এর মধ্যে? সেই পার্থক্য যতটুকু পার্থক্য থাকতেছে সেই জিনিসটা আমার এখন বের করে লাগবে, ঠিক আছে? আমার এক্সামে এই জিনিসটা বের করতে বলে, ডিডিউস মান যেটা সেই মানটা কত আসে সেটা আমার এক্সামে বের করতে বলে। আসো সেটা আমরা বের করি। সেটাকে আমি উপরে হিন্ট দিই, ডিডিউস মানে কতটুকু কম বা বেশি হচ্ছে, ঠিক আছে? দেখো টিপি সমান কি পেয়েছি আমি?
RT minus R naught divided by R100 minus R naught into 100। এখন দুই সাইডে টি মাইনাস টিপি করি, সেটা কিভাবে হবে? দুই সাইড থেকে টি বিয়োগ দিই, কত আসবে? টি মাইনাস RT minus R naught divided by R100 minus R naught 100, তাই তো? এই টেম্পারেচারটা এই টি মাইনাস টিপি, এই জিনিসটা হচ্ছে তোমার ওই যে ডিডিউস মান, যেটা এই টি হচ্ছে আমার প্লাটিনাম থার্মোমিটারের যেটা, এটা হচ্ছে তোমার দ্বি স্থির বিন্দু থার্মোমিটারের যেটা। ঠিক আছে, এখন এখান থেকে আমি যদি প্লাটিনাম থার্মোমিটার ব্যবহার করি, আর টি এর মান কত আসবে সেটা? আর নট ইন্টু 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার, এবং আর 100 এর মান কত আসবে সেটা? আর নট ইন্টু 1 প্লাস 100 আলফা প্লাস 100 স্কোয়ার বিটা। এটাই তো আমার। এটা আসবে না জিনিসটা? জি ভাই, এটা এখন দেখো, এই জিনিসটা আমি এখানে করি, এই জায়গাটা মানটা বসাই দিয়ে দেখি কত আসে সেটা। ঠিক আছে, টি মাইনাস টি পি সমান টি মাইনাস আর টি মাইনাস আর নট কত আসবে? আর টি থেকে আর নট বাদ দিলি আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার থাকে এখানে উপরে, তাই না? এই যে এই আর নটটা বাদ চলে যাবে, আর নটটা বাদ চলে যাবে, আর নিচে কত থাকে? এটাও আর নটটা বাদ যাবে, আর নটটা বাদ দিয়ে কত থাকবে? 100 আলফা প্লাস 100 স্কোয়ার বিটা ইন্টু 100। ঠিক আছে, এখান থেকে তুমি 100 কমন নাও, 100 কমন নিলে কত থাকবে? আলফা প্লাস 100 বিটা, এটা কাটাকাটি করো। দ্যাট মিনস এখানে কত আসে আমার? টি মাইনাস টিপি সমান, এটা ডিরেক্ট আমি লসও করে দিই, আলফা প্লাস 100 বিটা কত থাকে? আলফা টি প্লাস 100 বিটা টি মাইনাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার, তাই তো? এটা কাটাকাটি যাবে আমার। এটা ডিসপ্লে আগে তো মাইনাস হবে। হ্যাঁ, এটা মাইনাস হবে, মাইনাস বিটা টি স্কোয়ার হবে। এখন দেখো, আমার একটা ফরম্যাটে আসছে, এখান থেকে তোমার একটু মুখস্থ জিনিস করা লাগবে। সেটা কি? টি মাইনাস টি পি সমান, দেখো, মাইনাস 100 স্কোয়ার বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস 100 বিটা, এই জিনিসটা কমন নেওয়া লাগবে। ঠিক আছে, এই জিনিসটা কমন নিলে কি কি থাকবে আমার দেখো তো এখানে। টি বাই 100 স্কোয়ার মাইনাস টি বাই 100 থাকে। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। পরে দেখো এই জিনিসটা থাকবে, তোমার এটাই তোমার মেইন সূত্র। টি মাইনাস টি পি সমান মাইনাস 100 স্কোয়ার বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস 100 বিটা টি বাই 100
হোল স্কোয়ার মাইনাস পি বাই 100। এটা আমার মেইন যে সূত্র। এখান থেকে ডিডিউসটা কোনটা? ডিডিউস ভ্যালু যেটা, আচ্ছা এখানে ধরি ধরি ডেল সমান সমান মাইনাস 100 স্কোয়ার বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস 100 বিটা। ঠিক আছে, ডেল সমান এটা ধরতেছি, এই জিনিসটুকু, এটা আমার সেই ডিডিউস মান। এখান থেকে তুমি মান বের করতে পারবা? দেখো তো, আলফা আর বিটা এটা ধরবা, এই দুটো আলফার মান বিটার মান ধরবা, আর এটা এখানে বসাবা, মান কত আছে বের করো তো একটু এটা। হাসি বের করতেছো? জি ভাই, বের করতে। আচ্ছা বের করো তো, দেখো তো কত আসে এখানে। না, 1.494। দ্যাট মিনস 1.5, তাই না? এটাই আমার সেই জি ডিডিউস ভাইয়া। ভ্যালু। দ্যাট মিনস প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের সাথে এই যে টু ফিক্স পয়েন্ট থার্মোমিটারের যে পার্থক্যটা থাকে, সেটা মিনিমাম 1.5 এর মধ্যে আসে। ঠিক আছে, এই ডিডিউস যেটা হলো সেটাই এটা। সুতরাং তোমার এখানে মান কত আছে? টি মাইনাস টিপি সমান ডেল টি বাই 100 স্কোয়ার মাইনাস টি বাই 100। বুঝতে পারছো তাহলে? জি ভাইয়া, বুঝতে পারছি। তোমার প্রশ্নে দিয়ে দিতে পারে এই যে ফর্মুলাটা ব্র্যাকেট করলাম, এই ফর্মুলাটা দিয়ে বলতে পারি এটা ডিরাইভ করো প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার থেকে। ঠিক আছে, প্রশ্নে এমন আসে, 22 মার্ক মতো থাকে এগুলো এইটুকুতে। তখন কিভাবে করবে? একদম এখান থেকে শুরু করবো, ক্যালেন্ডার গ্রিফিন থেকে লেখা শুরু করে, এখান থেকে লিখবা, লেখা শুরু করে যতটুকু লিখছি এগুলো তুমি লিখতে পারো। লিখে নিয়ে এগুলো মান লিখলে ভালো, না লিখলে ডাজেন্ট ম্যাটার, কোনো প্যারা নাই। এখান থেকে বের করে দেখাবা টু ফিক্স পয়েন্টে এটা আসে, বাট আমার নর্মাল যখন প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার ব্যবহার করি তখন সূত্রগুলো এটা, এবং সেটার কারণে একটা ডিফারেন্টটা আসে, এই ডিডিএস ভ্যালুটা এটা ডেল্টা। ঠিক আছে, জি ভাইয়া। এখন তোমার এই যে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের ওয়ার্কিং প্রসিডিউর আছে। ঠিক আছে, এই জিনিসটাও আসতে পারে। এই জিনিসটা আসলে তোমার ছবি ড্র করা লাগবে। ছবিটা আমি আগে ড্র করে রাখি নাই, সেই কারণে এখন একটু ড্র করতে অসুবিধা হবে। পরীক্ষার সময় এটাও আসে, বুঝছো? এই জিনিসটা ছবিও আঁকতে হয়। হুম।
এইটুকু ধরো এর মধ্যে মিকা রয়েছে, ঠিক আছে? মিকা, এটা হচ্ছে লিকুইড জাতীয় পদার্থ, মিকা রয়েছে। এই জিনিসটা হচ্ছে তোমার প্লাটিনাম লিড, এইগুলা, এটা আমার প্লাটিনাম ওয়্যার একসাথে গোছানো আছে, জটলা পাকানো আছে যেটা বলে। আর এই সাইডে এটা এটা হচ্ছে কম্পেনসেটিং ওয়্যার। কি টেম্পারেচার দিতেছে এখন, এই জিনিসটা কাজ কি করতেছে, তোমার তো এটা একটা বিকারের মধ্যে দিলাম। এখন জিনিসটা শো কোথায় করবে, শো করার জন্য তোমার আলাদা একটা, দেখি ড্র করতে পারি কতটুকু ড্র করতে পারি। আমাদের টাইম বেশি লাগতেছে সেই কারণে কিছু মনে করো না, বুঝছো? আগে এটা আমি ড্র করে রাখি নাই, এটা ড্র করা দরকার, এটা তোমার পরীক্ষায় দরকার আছে এই জিনিসটা। চাইলে তোমরা আমার সাথে ড্র করতে পারো, পরীক্ষার সময় এই জিনিসটা ড্র করা লাগবে। এটা অনেকগুলো রেজিস্ট্যান্সে যে তোমার সেটা, এটা ধরো ই, এটা আমার কি থাকবে, চারটা রোধ, এটা অনেকটা হুইস্টন ব্রিজের মতো, বুঝছো? এই জিনিসটা হচ্ছে তোমার এই যে বাম পাশে এটা প্লাটিনাম ওয়্যার, যেটা পিপি বলে, আর এ পাশে এটা তোমার হচ্ছে কম্পেনসেটিং ওয়্যার। দুইটা ওয়্যার দেয়, দুটো ওয়্যার দেওয়ার পরে গ্যালভানোমিটারে ধরো রিডিংটা দিবে, গ্যালভানোমিটার রিডিং দিলে তখন আমরা বুঝতে পারি এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে বা এগুলা। ধরো গ্যালভানোমিটার যখন ডিফ্লেক্টটা দিবে, সেই ডিফ্লেক্টটা আমি ধরলাম এখানে এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, এবং পুরোটুকু হচ্ছে আমার 12। ভাইয়া, হ্যাঁ বলো। এখানে পিপি আর সিসি যে লিখছেন এগুলা কি দুইটা করে তার না? হ্যাঁ, এই যে এই সাইডের এই দুইটা তার দেখো, দুইটা তার, এই দুইটা, আর এই দুইটা হচ্ছে তোমার কম্পেনসেটিং ওয়্যার এটা। এই জি ভাইয়া, জিনিসটারে, এই জিনিসটারে টোটালটা এর মধ্যে নিমজ্জিত করা অবস্থায় থাকে, ঠিক আছে? এক্সামে নর্মালি দুইটা আলাদা আলাদা ফিগারে দেখাতে হয়, বুঝতে পারছো? এই জিনিসটারে টোটালটা এর মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। জি ভাইয়া, বুঝতে পারছি। 0.টি, এটা দিয়ে আমি এম, এটা দিয়ে আমি এন, সব ঠিক আছে। আর রোধ গুলো দিয়ে দিই, পি কিউ আর এস। দেখো কি হয় আমি তোমাদের বলি, ফিগারটা এটাই, ড্রয়িং এটাই। এই জিনিসটা এর মধ্যে থাকার অবস্থায়, যখন এর মধ্যে মাইকা শিট যেটা থাকে, সেটা থেকে তোমার এর মধ্যে কারেন্ট ফ্লো হয়, মেইনলি কারেন্ট ফ্লো হয়, যেটা হওয়ার কারণে
এর মধ্যে দিয়ে গ্যালভানোমিটার ডিফ্লেকশনটা দেবে। আর এগুলো তো তোমার হুইটস্টোন ব্রিজের মতো আলটিমেটলি, সেটা জানোই। এখন এখানে তোমার কি হয় মেইনলি, সেই জিনিসটা জানা লাগবে। আর আর্ম আর এস আর্ম, মানে এই আর বাহু আর এস বাহু, এই দুইটা বাহুর মধ্যে মেইনলি পার্থক্যটা দেখা যায়। ঠিক আছে, আমি তোমার কি বললাম, পরীক্ষার সময় যখন ওয়ার্কিং প্রসিডিউরটা লিখতে বলবে তখন তুমি লিখবা যে ফিগারটা ড্র করবা, ড্র করে বলবা মাইকা সিটের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে এবং পিপি এবং সিসি, যেটা প্লাটিনাম ওয়্যার এবং কম্পেনসেটিং ওয়্যার, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কারণে আর এবং এস দুইটা আর্মে কিছু ডিফ্লেকশন, কিছু হচ্ছে যে ডিফারেন্স দেখা যায় রেজিস্ট্যান্সের বা রোধের, সেই জিনিসটা কি সেটা আমরা এখন লিখবো। এখন দেখো, যখন প্লাটিনাম ওয়্যারটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে, তখন একটা হবে। এখন কি হবে দেখো, প্লাটিনাম ওয়্যারটা যখন 0 ডিগ্রি সেলসিয়াস, আমার এটুকু তো জানি যে যখন এটা আমার গ্যালভানোমিটারটা যখন মাঝখানে থাকতে হবে, তখন আর এবং এস দুটার মধ্যে যে সমান কারেন্ট প্রবাহিত হতে হবে, এই জিনিসটা তোমার হুইটস্টোন ব্রিজের মাধ্যমে জেনে আসছি। এখন রেজিস্ট্যান্স ইন আর আর্ম আর রেজিস্ট্যান্স ইন এস আর্ম, সেই জিনিসটা কত আসে। আর আর্মে যে রেজিস্ট্যান্স থাকবে এটা থাকবে প্লাস এই তারের মধ্যে একটা লিড রেজিস্ট্যান্স থাকে, আর এটার মধ্যে একটা কম্পেনসেটিং রেজিস্ট্যান্স থাকে, এইগুলো থাকবে। কি কি থাকে তোমার লিখে আমি তারপরে বলতেছি। এটা থাকে আর প্লাস সেলসিয়াস, আর নট থাকে একটা প্লাস এল ইন্টু রো। মিকা শিটের ডেনসিটি যেটা, সেটা হচ্ছে রো। ঠিক আছে, এই জিনিসটা থাকে। আর এস এর মধ্যে কি থাকে, এস এর ওটা হচ্ছে আমার মাইকা শিটের মধ্যে কম্পেনসেশন আছে আর কি, নিমজ্জিত আছে এস প্লাস কম্পেনসেটিং রেজিস্ট্যান্স এট 0 ডিগ্রি সেলসিয়াস প্লাস এল রোটা থাকে। এর মধ্যে লিড রেজিস্ট্যান্স আর কম্পেনসেটিং রেজিস্ট্যান্স দুটো আমার সমান হয়, সুতরাং এখান থেকে আমি কি থাকে, আর নট সমান এস মাইনাস আর, এর মধ্যে যে কারেন্টের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এস আর আর থাকে। এখন যখন তোমার প্লাটিনাম ওয়্যারটা 3 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, তখন আমার এর মধ্যে কিছু পার্থক্য দেখা যাবে। তখন এই জিনিসটা কি থাকে, লিড রেজিস্ট্যান্স এট 3 ডিগ্রি সেলসিয়াস প্লাস এটা থেকে আমার আর টি প্লাস এইটুকু তো ছিল আমার এল ইন্টু রো। এখন আমার কত থাকবে দেখো, ধরো বাম পাশে রয়েছে, বাম পাশে আমার আর বাম সাইডে এইটুকু আমার এল আর এইটুকু এস, দ্যাট মিনস কত থাকবে এল মাইনাস এক্স, আর ডান সাইডের টুকু কতটুকু হবে এল প্লাস এক্স, যেটা এস এর জন্য। সুতরাং আর এর জন্য আমরা কি লিখতে পারি, এটা এল মাইনাস এক্স ইন্টু এস রো সমান এস প্লাস কম্পেনসেটিং
রেজিস্ট্যান্স T°C প্লাস এটা কত থাকে আমার L প্লাস X ইন্টু রো। এখান থেকে আমার কি কি আসে? আর টি কত আসে দেখো তো। বলো তো আর টি এখান থেকে কত আসে? S - R প্লাস 2x রো। দ্যাট মিনস কত এখানে? R0 প্লাস 2x রো। ঠিক আছে। এই জিনিসটা তোমার কথা হতে পারে ভাই আমি এই জিনিসটা কেন করলাম। এই জিনিসটা করার বেশি কোনো কিছু করার কারণ টারণ নাই। আমি এখান থেকে R T - R0 এর মানটা জানার জন্য এই কাজটা করলাম। ঠিক আছে। দেখো এক্ষেত্রে তুমি টিপি সমান কি পারো? R T - R0 না, ডিভাইডেড বাই R 100 - R0 × 100। টু ফিক্স পয়েন্টের জন্য এটা বের করছিলাম, সরি পার্সেন্ট দিলাম কেন। এখন ধরো তুমি এই যে R T - R0 এর মানটা এখান থেকে তুমি জানতেছো, জানার পরে তুমি এই মানটা বসাই দিবা, কারণ তুমি তো এখানে দেখতে পারবা তোমার ডিফ্লেকশন কতটুকু হচ্ছে, এক্স কতটুকু হচ্ছে, এবং রোর মান তো তুমি এখন জানবাই। সুতরাং এখান থেকে মানটা বের করতে পারবা, এবং R 100 এবং R0 ওই মানটা তো তুমি জানো কোনটার কোন রেজিস্ট্যান্সে 100 ডিগ্রিতে নিলে কত থাকবে। সুতরাং তখন তুমি টিপি এর মান বের করে দিতে পারবা না। জি ভাইয়া। এটাই তোমার মেইনলি কাজ ছিল, যেটা ওয়ার্কিং প্রসিডিওর যেটা বলে আর কি। এর বাইরে আর ওরকম কোনো কাজ নেই এটার। হ্যাঁ। সুতরাং আমরা কি বের করলাম? ক্যালেন্ডার গ্রিফিন যেই প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার তৈরি করছে তার মধ্যে যে ডিফ্লেকশন ডিডিউস মানটা ছিল সেটা বের করলাম। এবং ওরা কিভাবে এই যে ডাবল টু ফিক্স পয়েন্টের জন্য মানটা বের করছিল সেটার ওয়ার্কিং প্রসিডিউরটা আমরা দেখলাম। ঠিক আছে। এখন দেখো আমার কিছু অ্যাডভান্টেজ আছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার ব্যবহার করার জন্য। অ্যাডভান্টেজ গুলা কি কি? তুমি এখানে -200°C থেকে 1200°C পর্যন্ত তাপমাত্রা মাপতে পারবা, যেটা কিন্তু হিউজ নরমালি। কত মাপে? আমি 100°C মাপি না নর্মাল থার্মোমিটারে? ইট গিভস ভেরি রিলায়েবল অ্যান্ড অ্যাকুরেট রিডিং। তোমরা বলছিলাম থার্মোমিটার প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারে এক্সাক্ট রিডিংটা দেয়, অনেক সূক্ষ্ম মানটা রিডিংটা দিবে, সেই কারণেই তোমার প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারটা আমি ব্যবহার করছি। আর এটার অ্যাকুরেসি হচ্ছে 0.1%। অন্যান্য যেসব থার্মোমিটার অ্যাকুরেসি সেটা 1 to 5% হয়, এটার অ্যাকুরেসি খুবই সূক্ষ্ম, 0.1°C, সরি পার্সেন্ট না, 0.1°C। অন্যান্য থার্মোমিটারে যখন তুমি মাপবা সেটা দেখবা একটা থার্মোমিটারে 50 দেখলে আর একটাই 55 দেখে, এরকম ভেরি ডিফারেন্ট থেকে। বাট প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের জন্য যেগুলো মাপবা, যেগুলো তাপমাত্রা মেজার করবা, সেগুলো খুবই সূক্ষ্ম মানটা দেখায়। বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া, বুঝতে পারছি। এই হলো তোমার প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের কাজ কাম। এখন হিট এন্ড থার্মোডাইনামিক্স এর মধ্যে তোমার এর পরের পার্টটা আছে ম্যাক্সওয়েল ল অফ ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি। এই জিনিসটা ম্যাক্সওয়েলের ল অফ ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি, এই জিনিসটা তোমার বের করার জন্য আসো আহ, আজ করাবো নাকি আজ এই পর্যন্ত থাকবে বলো তো? এটা করতে মানে কিরকম টাইম লাগতে পারে? আচ্ছা, এই জিনিসটা আজকে কমপ্লিট হবে না। ম্যাক্সওয়েলের ল অফ ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি অনেক বড় প্রমাণ। প্রমাণটা জানার জন্য আগের বেসিক কিছু জিনিস জানা লাগে। কোঅর্ডিনেট সিস্টেমটা তোমার একটু জানা লাগবে। আমি তাহলে সেটা আজকে করাই দিই নাকি?
জি ভাইয়া, ওই বেসিক গুলোই দিয়ে দেন তাহলে। আচ্ছা, বেসিকটা তোমাদের আমি আগে দিয়ে দিই। এখন তোমরা কাজ করবা থ্রি থ্রি ডাইমেনশনাল নিয়ে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ নিয়ে। এখন দেখো, আমার আগে কোঅর্ডিনেট সিস্টেমটা জানতে হবে। নর্মালি তোমরা ইন ফিউচার যে দুইটা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানবা, একটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমার থাকে আর, থিটা এবং ফাই। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের মধ্যে থাকে যেগুলো তোমার ভেরিয়েবল আর কি, সিগমা, পাই এবং জেড। ঠিক আছে। এখন ম্যাক্সওয়েলের এই সূত্রটা প্রমাণ করার জন্য আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেমটা দরকার, সেটা হলো আমার স্ফেরিক্যাল স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা দরকার আর, থিটা এবং পায়ের জন্য। এখন দেখো, আমার তিনটা অক্ষ ধরলাম। এটা ধরলাম আমার এক্স অক্ষ, এটা ধরলাম আমার ওয়াই অক্ষ, এটা ধরলাম আমার জেড অক্ষ। ঠিক আছে? এই তিনটা অক্ষের মধ্যে উল্টা ধরি, এটা ধরে আমি এক্স, এটা ধরে আমার ওয়াই, এটা ধরে আমার জেড। ঠিক আছে। এখন ধর আমার এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টর, এবং এই অ্যাক্সিস এর উপর দিয়ে আমার তিন দিক বরাবর ইউ, ভি এবং ডাব্লু তিনটা ভেলোসিটি আমার যাবে। এদিক বরাবর গেলে আমার ইউ ভেলোসিটি গেল, এদিক বরাবর ভি ভেলোসিটি গেল, এদিক বরাবর আমার ডাব্লিউ ভেলোসিটি গেল। জিনিসটা কি আমার তাহলে দাঁড়াচ্ছে, ইউ, ভি, ডাব্লিউ আর দ্য থ্রি মিউচুয়াল পারপেন্ডিকুলারস velocity along x, y, z axis। এখন আমি কি বলছিলাম তোমার এখানে, আর থিটা ফাই থাকবে, আমি আর না ধরে এটা আমি সি ধরি। অনেক জায়গায় আরও ধরে, অনেক জায়গায় সি ও ধরে। দ্যাট মিনস আমার এখান থেকে এই জিনিসটা কি, ও এ, এটার ডিস্টেন্সটা ধরলাম আমি সি, এবং এটা আমার জেড অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ করে আছে। সুতরাং আমার কি হবে বলতো, এটা কত হবে, জেড অক্ষ বরাবর হবে সি কস থিটা, তাই তো? জি ভাইয়া। সি সাইন থিটা কোন দিক বরাবর হবে আমার বলো। এক্স ওয়াই যে প্লেনে। হ্যাঁ, এই প্লেনে ধরি, এটা একটু ছোট করে ধরি।
এই প্লেন বরাবর আসবে, সেটা ধরলাম আমার এটা, তাই তো? এটা আমার ধরলাম সি সাইন থিটা। এই কালি দিয়ে লিখি, সেম কালি দিয়ে লিখে দিই, সি সাইন থিটা। ঠিক আছে, এখন আমার ইও বাকি আছে, ভিও বাকি আছে। আমি ধরলাম যে সি সাইন থিটা সেটা হচ্ছে এই অক্ষের সাথে 5 ডিগ্রি কোণ করে আছে, 5 বাকি ছিল। ঠিক আছে, সুতরাং এটা আমার কত হবে? সি সাইন থিটা কস ফাই, কস ফাই। আর এদিক বরাবর যদি যাই, এই যে তোমার সেই ভেক্টরটা, এটা কত হবে? সি সাইন থিটা সাইন ফাই, তাই তো? জি ভাইয়া। সুতরাং আমার ইউভি আর ডাব্লিউ সমান বের বের হয়ে গেছে। ইউ সমান কত হয়েছে? সি সাইন থিটা কস ফাই, ভি সমান বের হয়েছে সি সাইন থিটা সাইন ফাই, ডাব্লিউ সমান কি বেরিয়েছে? সি কস থিটা বের হয়েছে। ঠিক আছে, জি এটা তোমার ভাইয়া। ঠিক। এটা হচ্ছে তোমার স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের সাথে নরমাল আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট যেটা করতাম এক্স ওয়াই জেড, সেটার সাথে সম্পর্ক। কিভাবে? ইউটা হচ্ছে আমার জেড অক্ষ এক্স অক্ষ বরাবর গেছে, ভিটা হচ্ছে আমার y অক্ষ বরাবর গেছে, ডাব্লিউটা হচ্ছে জেড অক্ষ বরাবর গেছে। এর সাথে আমি সি আর ফাই সম্পর্কগুলো বের করলাম। ঠিক আছে, হ্যাঁ। সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটা আমার দরকার নেই আপাতত, কারণ আমরা ব্যবহার করি নাই। এর মধ্যে তোমার আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, যেই এখানে দেখি, যে থিটাটা ব্যবহার করছো, এই থিটাটা হচ্ছে তোমার 0 থেকে পায়ের মধ্যে। ঠিক আছে, 180 ডিগ্রির মধ্যে, নট 360 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রির মধ্যে, বাট আমি যে পাখা ব্যবহার করবো সেটা হচ্ছে 360 ডিগ্রির মধ্যে। এই ব্যবধি আমি যখন এই যে ম্যাক্সওয়েলের ল অফ ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি যেটা পড়াবো, তখন আমার ইন্টিগ্রেশন করা লাগবে। সেই ইন্টিগ্রেশনের জন্য থিটা এবং পাই মানগুলো জানা দরকার, মানে কোনটার ব্যবধি কত। ঠিক আছে, জি ভাইয়া। তোমার আপাতত বেসিক এটা। এরপরে আমরা করবো ম্যাক্সওয়েলস ল অফ ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি। ঠিক আছে, এই প্রমাণটা দেখো তুমি হয়তোবা ইন্টারে যে এভারেজ ভেলোসিটি, সিআরএমএস ভেলোসিটি যেগুলো পড়ছো, সে প্রমাণটা এখন আমরা এর মধ্যে জানবো, সে প্রমাণটা কিভাবে আসতেছে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে এ পর্যন্ত থাক। আচ্ছা ঠিক ভাইয়া, আছে, সবাইকে। হ্যাঁ বলো। ওই ফিজিক্স ল্যাব রিপোর্টের কথা বলছিলেন না, যে যে পাস্ট প্যাসিভে লেখার জন্য হ্যাঁ, আমি ওটা হ্যাঁ, পাস্ট প্রেজেন্ট প্যাসিভে আর কি। প্রেজেন্ট প্যাসিভে লিখে ফেলছি, এটা মোটামুটি।
প্রথম দিন তো হয়তো বা বেশি প্রবলেম হবে না আর কি। ম্যাডাম বা স্যার যিনি থাকে উনি যদি ধরে, বলবে স্যার আমি জানতাম না, তো আমি নেক্সট দিন থেকে এটা করবো। স্যার আর কোনো সমস্যা করবে না তোমাদের, ফার্স্টে আচ্ছা কোনো ভাইয়া। সমস্যা নেই। পরে ক্লাস থেকে ধরো যখন দেখবে সবাই এই করছে, স্যার তখন আরো ভালো করে ইনস্ট্রাকশন দিবে, হ্যাঁ এইভাবে তোমার লেখা লাগবে। আরেকটা কথা, তোমার ফিজিক্স ল্যাব রিপোর্টে কিন্তু যখন এই যে গ্রাফ গুলো ড্র করবা, গ্রাফটা তোমার ওই ঘরটা 10 ঘর বলো 20 ঘর বলো যেভাবেই হোক, পুরা পেজটা গ্রাফটা ড্র করার চেষ্টা করবা। মিলিমিটার গ্রাফ কিংবা এক পেজটা, ওই গ্রাফটা যেন পুরা পেজে থাকে, এই জিনিসটাই ঝামেলাটা করে। ফিজিক্স ল্যাব এবং তোমার সিভিল ড্রয়িং, এই দুইটা ল্যাবই আছে ওয়ান অনের জন্য সব থেকে বেশি প্যারাদায়ক। ইভেন ফিজিক্স ল্যাব যাদের আছে, যত সব ডিপার্টমেন্টের আছে, যেই টার্মে আছে, ওদের কাছে ওই ওই টার্মটাই প্যারাদায়ক ফিজিক্স ল্যাবের জন্য। মনে করো স্যারও অনেক কন্ডিশন দেয়, তারপরে ফিজিক্স ল্যাবের কুইজটা অনেক ডিফিকাল্ট হয়, এই কারণে প্যারাদায়ক মনে হতে পারে। ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক আজকে। ওকে, তাহলে ক্লাস শেষ করতেছি। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।